সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব কিভাবে টেন্ডার ইভালুয়েশন করতে হয়। তাহলে টেন্ডার ইভালুয়েশন করার জন্য প্রথমেই আমরা যাব হচ্ছে টেন্ডার ওপেনিং এর সময় আমরা যে ডকুমেন্টগুলো ডাউনলোড করেছিলাম সেখানে। তাহলে আমরা ওপেনিং এর সময় দেখেছিলাম যে আমাদের এখানে 6 জন টেন্ডারার অংশগ্রহণ করছে। আমরা এদের প্রত্যেকের যাবতীয় ডকুমেন্টগুলো এখানে এইভাবে ডাউনলোড করে নাম দিয়ে ফোল্ডার ওয়াইজ করে রাখছি। এটা হচ্ছে আমাদের সুবিধার জন্য। তাহলে এখন আমরা টেন্ডার ইভালুয়েশন কমিটির থেকে টেন্ডার ইভালুয়েশন শুরু করব। তাহলে সে পর্যায়ে আমাদের যেটা প্রথম কাজ হবে সেটা হচ্ছে টর 1 এবং টর 2 এই দুইটা বিষয় ডাউনলোড করে দেখা। তাহলে যেহেতু আমরা টর 1 টর 2 ডাউনলোড করছিলাম, আমরা ওপেন করি। টর 1 এ আমরা দেখতে পাবো হচ্ছে এখানে আমাদের টেন্ডারের যে বেসিক ইনফরমেশনগুলো থাকবে সেগুলা, অর্থাৎ আমাদের প্যাকেজ নেম থাকবে, তারপরে টেন্ডার আইডি থাকবে, ক্লোজিং ডেট কবে থাকবে, এরপরে টেন্ডার পাবলিশ করছি কবে, এরকম থাকবে। এবং এখানে কতজন টেন্ডার সাবমিট করছে, কতজন টেন্ডার ডকুমেন্ট কিনছে, কতজন উইথড্র কিনছে, এবং কতজন টেন্ডার সাবমিট করার পর মডিফিকেশন করছে আমরা টর 1 থেকে দেখতে পাবো। টর 2 ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা টর 1 এর মতো প্রথম আমাদের প্যাকেজ ডিটেইলস গুলা দেখতে পাবো। তারপরে আমাদের যেটা লাগবে এই যে আমাদের টেন্ডার ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ কখন আমরা টেন্ডার পাবলিশ করছি, কখন ক্লোজ করছি, কখন ওপেন করছি, টেন্ডার ভ্যালিডিটি ডেট কবে, সিকিউরিটি কবে দিতে হবে, এরকম যাবতীয় কিছু আমরা এখানে রাখলাম। এবং এখান থেকে আমরা আরো দেখতে পাবো যে কোন টেন্ডারার বা কনসালটেন্ট বা কন্ট্রাক্টর কোন ব্যাংকের মাধ্যমে কত টাকা টেন্ডার সিকিউরিটি সাবমিট করছে, আমরা এসব কিছু টর 2 তে পাবো। টর 2 এর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা টেন্ডার রিপোর্ট হেডার। তার মানে এটা কত পার্সেন্ট কন্ট্রাক্টররা লেস দিছে, তার লেস অ্যামাউন্ট কত আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা প্রথমেই যে কাজটা করব, এদের রেট দেখবো যে এরা কত পার্সেন্ট লেস দিছে। যদি কখনো 10%-এর উপরে লেস দেয় তাহলে সেটা অটোমেটিক বাদ, আমাদের সেটা কোনো ক্যালকুলেশনই করতে হবে না। তাহলে আমাদের এই কাজ করার জন্য আমরা এরকম একটা এক্সেল ফাইল নিলাম। এক্সেল ফাইলে আমাদের টেন্ডার আইডি আর আমাদের এখানে 4টা কলাম থাকবে, কন্ট্রাক্টর থাকবে, কোটেড রেট উইথ ডিসকাউন্ট থাকবে, অফিসিয়াল কস্ট এস্টিমেট থাকবে এবং পার্সেন্টেজ লেস কত দিছে সেটা থাকবে। তাহলে এখানে আমাদের যে টেন্ডারার ছিল আমরা ধরছি হচ্ছে এ লিমিটেড, বি কনস্ট্রাকশন কোম্পানি, তারপর PRS জয়েন্ট ভেঞ্চার, সিডি লিমিটেড, তারপরে MN জয়েন্ট ভেঞ্চার এবং XYZ জয়েন্ট ভেঞ্চার জেভি এর ক্ষেত্রে। তাহলে এখন এদের ডিসকাউন্ট রেটের সাথে আমরা অফিসিয়াল রেটটা দেখবো যেটা কত পার্সেন্ট লেস দিছে। যদি 10%-এর বেশি বা 10%-এর কম লেস দিয়ে দেয় তাহলে ওই কন্ট্রাক্টরকে আমরা বাদ দিয়ে দিব, সে নন রেসপন্সিভ হয়ে যাবে। তাহলে আমরা এখানে এখন পার্সেন্টেজ লেস বের করার জন্য এক্সেল ফাইলে সূত্র অ্যাপ্লাই করব, ইকুয়াল ডাবল ব্র্যাকেট অফিসিয়াল কস্ট এস্টিমেট মাইনাস কোটেড রেট উইথ ডিসকাউন্ট ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই অফিসিয়াল কস্ট এস্টিমেট ব্র্যাকেট ক্লোজ ইনটু 100। এবার আমরা ইন্টার প্রেস করব। তাহলে আমরা এখানে দেখতেছি যে এটা 10। আমরা এভাবে এক্সেল ফাইলের নিয়ম অনুযায়ী সবগুলা টান দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা দেখতেছি যে প্রত্যেকটা টেন্ডারার বা কন্ট্রাক্টর 10% লেস দেওয়া। এখন বিষয় হচ্ছে যে এটা 10%-এর কম আছে কিনা আমরা আরো একটু দেখব, কারণ এটা মেইনলি 10 ঘর পর্যন্ত দেখা হয় যে 10-এর বেশি কোথাও আছে কিনা, কারণ তাকে আমরা বাদ দিতে পারলে আমাদের কাজ অনেকটা কমে যাবে। তাহলে আমরা এইভাবে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা শূন্যটা বাড়াইতে থাকবো। এভাবে আমরা 10 ঘর পর্যন্ত যাব। তাহলে এই পর্যন্ত যখন আমরা আসলাম, পয়েন্টের পরে এতগুলা ঘর আসলাম, তো সেখানেও এসে দেখি যে পয়েন্টের পরে দেখেন যে সবগুলা ঘরই হচ্ছে শূন্য করা, তার মানে কোথাও 1 নেই। এখন যদি 10 নাম্বার ঘরে 1 থাকতো তাহলে আমরা তাকে বাদ দিতে পারতাম, কারণ সেটা 10%-এর কম হয়ে গেছে লেস, 10%-এর বেশি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে সবাই 10% লেস দিছে, আমাদের কাউকে বাদ দেওয়ার কোনো অপশন নেই, আমরা সবাইকে এখন ক্যালকুলেশন করব। তাহলে এটা আমাদের ক্যালকুলেশনের প্রথম স্টেপ ছিল, আমরা এটা কমপ্লিট করলাম।
তাহলে এটা আমরা এখন ক্লোজ করি। ক্লোজ করার পরে এবার আমরা কি করব, এই প্রত্যেকটা টেন্ডারের যে আমরা ফোল্ডার করে রাখছি নামের, যে সাপোজ আমরা XYZ করলাম এবং এখানে আমরা ডকুমেন্টস নামে একটা ফোল্ডার করছি এবং ক্যালকুলেশন অফ FYZ এবং টেন্ডার আইডি দ্বারা আরেকটা আমরা এক্সেল ফাইল করে রাখছি। এখান থেকে আমাদের কাজ কি, এই ডকুমেন্টে যখন আমরা যাব, ডকুমেন্ট থেকে গেলে আমরা দেখতে পাবো যে সে কত ডকুমেন্ট সাবমিট করছে। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সে হচ্ছে 396টা ডকুমেন্ট সাবমিট করছে। এখন এই 396টা ডকুমেন্ট আমাদেরকে ওপেন করতে হবে এবং দেখতে হবে। শুধু ওপেন এবং দেখাই না, এগুলো আমাদের এক্সেল ফাইলে এন্ট্রি করতে হবে। তাহলে আমরা এক্সেল ফাইলটা ওপেন করে নিই, ক্যালকুলেশন যে এক্সেল শিটটা। তাহলে আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটা শিট ওপেন করে নিলাম, এক্সেল ফাইল। তাহলে এই এক্সেল ফাইল অনুযায়ী আমরা প্রথমেই নেম অফ কন্ট্রাক্টর লিখবো এবং এখানে এটা লিখবো। এটা আর কি ফরম্যাট, কমন প্র্যাকটিসে এই কাজটাই করা হয়। তাহলে আমরা সুবিধার্থে এখানে করে রাখছি, এখন আপনাদেরকে এটা ব্যাখ্যা করব। তাহলে এখানে আমরা ডকুমেন্ট আসলাম এবং ডকুমেন্টে আমরা আরেকটা ফোল্ডার ওপেন করব, যেটাকে লিখবো হচ্ছে 00.done। তার মানে আমরা সবার উপরে একটা ফোল্ডার রাখতে চাচ্ছি, এইভাবে একটা ফোল্ডার রাখবো। যে ডকুমেন্ট আমরা কাজ করব সেটা এখানে দিয়ে দিব। তাহলে আমরা এখানে প্রথমে দেখি যে কমপ্লিশন সার্টিফিকেট 1 নম্বর, এভাবে আমরা প্রথম থেকে ওপেন করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই টেন্ডারার একটা কমপ্লিশন সার্টিফিকেট সাবমিট করছেন, যেখানে বগুড়া OM ডিভিশন BWD তে কাজ করছে এবং তার কাজ হচ্ছে এটা। আর কাজের যেটা কোম্পানির নাম এটা, এবং কাজের যে ফাইনাল কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 42,3214.79 এত টাকা। এখন এখান থেকে আবার আমরা দেখতে পাবো যে অরিজিনাল কন্ট্রাক্ট পিরিয়ড, ডেট অফ কমপ্লিশন। তাহলে এই ডেট অফ কমপ্লিশন আমাদের লাগবে এবং কোনো কারণে যদি টাইম এক্সটেন্ড করে তাহলে সেটাও এখানে থাকবে যে অ্যাকচুয়াল ডেট অফ কমপ্লিশনটা কত। এরপরে এইখানে এই অংশটা আমাদের মেন হচ্ছে গুরুত্বপূর্ণ, যে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস ইন অ্যামাউন্ট। তার মানে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস বা বিল অ্যামাউন্ট কত। আমাদের কন্ট্রাক্ট প্রাইস 42,32,000 হলেও আমাদের যদি কোনো কারণে কাজ 20% হয় বা 30% হয়, তাহলে এখানে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস যেটা হবে সেটাই আমাদের আর কি এখানে লিখতে হবে। এবং এটা কত সাল, 19 সালের 4 মাস, তার মানে এপ্রিল মাস। তাহলে 19 সালের 4 মাস যদি এপ্রিল মাস হয়, তাহলে এটাকে আমরা 18-19 অর্থ বছর ধরবো। তাহলে 18-19 অর্থ বছরে BWD তে সে কাজ করছে এত। এখন আমরা এক্সেল ফাইলে যাব। এক্সেল ফাইলে আমরা হচ্ছে টার্ন ওভার ক্যালকুলেশন করি, সিমিলার ওয়ার্ক ক্যালকুলেশন করি, টেন্ডার ক্যাপাসিটি ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে বিগত 5 বছরের ভিত্তিতে। তাহলে আমরা এখানে রাখলাম হচ্ছে 20-21 অর্থ বছর, তারপরে রাখলাম হচ্ছে 19-20 অর্থ বছর, তারপর 18-19 অর্থ বছর, 17-18 অর্থ বছর এবং 16-17 অর্থ বছর। আমরা এখানে যে সার্টিফিকেটটা সবে মাত্র দেখতেছি সেটা হচ্ছে 18-19 অর্থ বছরে। তাহলে 18-19 অর্থ বছরে আমরা যাব, এটা হচ্ছে 18-19 অর্থ বছর। সে কি কাজ করছে, রিসেকশনের কাজ করছে। আমরা একে হোয়াইট করে দিলাম। তাহলে আমরা আবার সার্টিফিকেটটা দেখব যে কাজের নাম হচ্ছে রিসেকশন অফ এমবাঙ্কমেন্ট ফ্রম কিলোমিটার এত এত, এভাবে সে কাজ করছে। তাহলে এখানে আমরা লিখলাম যে রিসেকশন অফ এমবাঙ্কমেন্ট কোথায় কাজ করছে, BWDB তে কাজ করছে, কোথায়, বগুড়াতে। কাজের অ্যামাউন্ট কত, এর পরেরটা যেটা হচ্ছে এক্সিকিউটেড অ্যামাউন্ট অফ ওয়ার্কস, তার মানে কত টাকার কাজ সে করছে, এক্সিকিউট করছে সেটা। অবশ্যই এটা হচ্ছে বিল্ড অ্যামাউন্ট হতে হবে। তাহলে বিল্ড অ্যামাউন্ট হচ্ছে 42.32। এরপরে শেয়ার, জয়েন্ট ভেঞ্চার, যদি কেউ অন্য কোনোটার সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করে থাকে তার অংশ কতটুকু সেটা। এভাবে এক্সেল ফাইলটাতে সম্পূর্ণভাবে ফর্মুলা করা আছে। যেমন দেখেন এখানে আমরা যদি 50% দিই, এটা কিন্তু 21.16 হয়ে যাবে। তার মানে এই এক্সেল ফাইলে আমরা অটোমেটিক সূত্র ক্রিয়েট করে রাখছি, যেখান থেকে আমরা এই কাজটা করতে পারি। তাহলে এভাবে সে একটা হলো, এভাবে সে হচ্ছে 18-19 অর্থ বছরে আরেকটা কাজ করলো, তারপর 18-19 অর্থ বছরে আরেকটা কাজ করলো, তারপর হচ্ছে 16-17 অর্থ বছরে এই কাজ করছে, তারপর 17-18 অর্থ বছরে এই কাজ করলো। এভাবে
প্রত্যেকটা টেন্ডার ডকুমেন্ট আমাদেরকে খুলে খুলে দেখতে হবে, এবং যেটা খুলে আমরা দেখব সেটাকে আমরা এই ডান ফোল্ডারে দিয়ে দিব। তাহলে আমরা এখন দেখবো যে ডান ফোল্ডারে একটাই আছে কিনা, বাস। অথবা আমরা এই ফোল্ডারকে রিনেম করে সামনে হচ্ছে ডান লিখতে পারি, DON_। এইভাবে আমরা ডান লিখতে পারি। তার মানে যেটাকে আমরা ডান লিখবো বা যেটাকে আমরা ডান ফোল্ডারে দিব, সেই ডকুমেন্টটা আমরা চেক করছি। এটা হচ্ছে জাস্ট সতর্কতার জন্য, যেন কোনো ডকুমেন্ট চেক করতে বা কোনো ডকুমেন্ট কনসিডার করতে আমাদের বাদ না পড়ে। যদি কোনো ডকুমেন্ট এভাবে বাদ পড়ে যায় বা হচ্ছে যদি কোনো ডকুমেন্ট আমরা না দেখি এবং কন্ট্রাক্টর যদি এর জন্য কাজ না পায়, তাহলে কিন্তু এই পিইর বিরুদ্ধে অনেক বড় একটা ইস্যু আসতে পারে। এই জন্য সতর্কতার জন্য আমরা এই কাজটা করব, হয় রিনেম করে আগে ডান লিখবো অথবা এইভাবে ডান ফোল্ডারে দিয়ে দিব। তাহলে এভাবে আমরা এখন কি করব যে তার সম্পূর্ণ ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট চেক করব, টোটাল ডকুমেন্টগুলা চেক করে আমরা দেখলাম যে সে রোড মেইনটেনেন্স করছে LGD, এটা শেরপুরে, এটা হচ্ছে 74 পয়েন্ট এত লাখ টাকা, ব্র্যাকেটে কিন্তু ইন লাখ টাকা তা, এবং এটা শেয়ার হচ্ছে কোনো শেয়ার নেই 100%, তাহলে এটা 16-17 অর্থ বছর। এবং এই অর্থ বছরের এবার হচ্ছে বড় প্রশ্ন হচ্ছে অর্থ বছরের আমরা কত তারিখ পর্যন্ত এটা নিব। বিষয়টা হচ্ছে আমাদের IFT পাবলিকেশনের ডেট থেকে ওই অর্থ বছরের ওই ডেট পর্যন্ত। যে সাপোজ আমাদের এই টেন্ডারের IFT ছিল হচ্ছে নভেম্বর মাসের 4 তারিখ সম্ভবত, তাহলে আমরা যতগুলা নিব 16-17 অর্থ বছরের নভেম্বর মাসের 4 তারিখের আগে যে কাজগুলা শেষ হয়েছে ওইগুলা নিব, না সরি পরে যে কাজগুলো হয়েছে ওইগুলা নিব। এই নভেম্বর মাসের 4 তারিখের আগে কাজ কমপ্লিট হয়েছে কিন্তু 16-17 অর্থ বছর, তারপরেও সেটা আমরা বাদ দিব। এভাবে আমরা প্রত্যেকটাকে ক্যালকুলেশন করব। তাহলে 16-17 অর্থ বছরে এই কাজ করলো, এবং 17-18-তে এই কাজ, 18-19 এই কাজ, এভাবে টোটাল আমরা হিসাব করলাম। এভাবে হিসাব করা খুব সময় সাপেক্ষ। এটা হচ্ছে টেন্ডার ইভালুয়েশনের সহজ কাজ, খুব রিস্কি এবং খুব বোরিং একটা কাজ, কিন্তু তারপরেও করতে হবে। আর সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে বা পিইরা প্র্যাকটিক্যালি টেন্ডার ইভালুয়েশন করার জন্য এই সকল ডকুমেন্টগুলা প্রিন্ট করে নেওয়া হয়, প্রিন্ট করে নিয়ে একটা বই বাইন্ডিং করা হয়, তারপরে এই কাজগুলা করা হয়, যেন কম্পিউটারে দেখতে যে বোরিং লাগে সেটা যেন না আসে এবং কোনোটা যেন বাদ না যায়। তাহলে এভাবে কন্ট্রাক্টর পিকচার ফর্মেও দিতে পারে। তাহলে যদি এখানে পিকচার ফর্মে দেয় তাহলে আমরা এইভাবে দেখতে পাবো যে এটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, তার মানে হচ্ছে BIWTA তে কাজ করছে এবং কাজ করছে এততে, বিল পাইছে এত, এরকম আমরা সবকিছু লিখবো। তবে যদি ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট দেয় এবং যদি সেখানে বিলের পরিমাণটা না থাকে, তাহলে অবশ্যই ওই সার্টিফিকেটের অংশটুকু গ্রহণ করা যাবে না। এটা খুবই মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে। তাহলে এভাবে আমরা যাবতীয় এক্সেল ফাইলের কাজটা কমপ্লিট করলাম। এখন এক্সেল ফাইলের নিচে এই যে আমরা বিগত 5 বছরের যে নিলাম, এই 5 বছরের গুলা অটোমেটিক সামেশন হয়ে যাবে, কারণ আমরা এখানে সূত্র করছি। আপনারা এখানে ক্লিক করলাম, সূত্র দেখেন যে সামেশন F7 থেকে F82 পর্যন্ত এখানে আমরা করে রাখছি। F7 থেকে F82, অর্থাৎ 75টা রোয়ের যোগফল হচ্ছে এটা। আমরা এখানে কিছু লিখি নাই, এভাবে বিগত 5 বছরের যে কত কাজ করছে সবগুলা আমরা যোগ করছি, কারণ এখান থেকে আবার আমাদের একটা ম্যাক্সিমাম বিষয়টা লাগবে, আমরা আপনাদের কিছুক্ষণ পরে বলবো। তাহলে এভাবে আমরা ডকুমেন্ট চেক করব, এবং এই ডকুমেন্ট চেক করতে করতে টেন্ডাররা এরকমের একটা লিস্ট দিবে, যে লিস্ট অফ অনগোয়িং ওয়ার্কস, এরকম একটা লিস্ট দিবে, এবং এই লিস্টের সাপেক্ষে তার হচ্ছে নোয়া দিতে হবে যে আদৌ তার কাজটা আছে কিনা, চলতেছে কিনা, সে কত তারিখে নোয়া পাইছে, বা কন্ট্রাক্টরও গোপন করতেছে কিনা, এরকম বিষয়। তো এই যে লিস্ট অফ অনগোয়িং ওয়ার্কস যেটা আছে, এটাও কিন্তু আমাদের কাউন্ট করতে হবে। সেটা এখানে দেখেন যে আমরা XYZ একটা দিছি এবং অনগোয়িং নামে আর একটা এক্সেলের শিট ওপেন করছি।
এভাবে আমরা এক্সেলের একটা শিট ওপেন করে নিব, যেখানে এখানে থাকবে হচ্ছে টেন্ডারের নাম, এবং এখানে 7টা কলাম থাকবে: সিরিয়াল নাম্বার, ডিভিশন, টোটাল অ্যামাউন্ট, শেয়ারিং, প্রোগ্রেস, রিমেইনিং প্রোগ্রেস, ওয়ার্ক ইন হ্যান্ড, এভাবে থাকবে। এবং আমরা এই প্রত্যেকটা ডকুমেন্টের যে নোয়া আছে এবং তার বিল অফ ওয়ার্কের ভ্যালু কত, তার কোনো শেয়ার আছে কিনা, তাহলে আমরা এখান থেকে যে অনগোয়িং ওয়ার্কস নিব, এই অনগোয়িং ওয়ার্কস আমরা এখানে এক্সেল ফাইলে লিখব। যে সাপোজ আমরা প্রথম 1 নাম্বার দিলাম, 1 নাম্বারে সে জামালপুর ওএম ডিভিশনে কাজ করছে এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2,72,03,000, 2,72,00,000-এর সে একটা এখানে কাজ করছে এবং তার শেয়ারিং হচ্ছে 100%। এভাবে এখন তার প্রোগ্রেস কতটুকু এটা আমরা কেমন করে দেখব? যদি সে প্রোগ্রেস অ্যাড করে দেয় কন্ট্রাক্টর, তাহলে আমরা ওই প্রোগ্রেসটা নিব এবং ভেরিফাইয়ের জন্য এই যে জামালপুর ও এম ডিভিশনে কাজ হচ্ছে সেখানে আমরা ফোন করে হোক বা ইমেলের মাধ্যমে চিঠি দিয়ে হোক বা যে কোনোভাবে হোক এই প্রোগ্রেসটা আমরা নিব, যে কতটুকু প্রোগ্রেস হচ্ছে। তাহলে আমরা ধরলাম যে এখানে প্রোগ্রেস হচ্ছে 50%, যে আমরা ওখান থেকে সাপোজ খবর নিলাম যে 50% প্রোগ্রেস হয়েছে। তাহলে এখন আমরা এটা ওয়ার্ক ইন হ্যান্ড তার কত টাকা বর্তমানে আরো কাজ আছে বাকি আছে সেটা হিসাব করব। হিসাব করতে গেলে এখানে তার রিমেইনিং প্রোগ্রেস কত লাগবে সেটা লাগবে। এখন আমরা দেখবো যে রিমেইনিং প্রোগ্রেস কত। রিমেইনিং প্রোগ্রেসের অর্থ হচ্ছে যে তার 100% কাজের মধ্যে আর কতটুকু কাজ বাকি আছে। তাহলে এটা আমরা এক্সেল ফাইলে সূত্র করব যে ইকুয়াল 100% মাইনাস আমরা এই 50 না লিখে এই বক্স সেলকে সিলেক্ট করে দিলাম এবং এন্টার দিলাম, তাহলে অটোমেটিক কিন্তু আমাদের মাইনাস হয়ে গেছে। এখন এই রিমেইনিং প্রোগ্রেস এত, তাহলে আমাদের 2,72,00,000 টাকার যে কাজ ছিল তার 50% প্রোগ্রেস হয়েছে, 50% রিমেইনিং আছে। তাহলে আমাদের ওয়ার্ক ইন হ্যান্ড কত আছে, তার মানে আরো কত টাকার কাজ করতে হবে, সেটা কিভাবে বের করব? সেটা হচ্ছে ইকুয়াল এই টাকার অ্যামাউন্ট গুণন রিমেইনিং প্রোগ্রেস কতটুকু আছে সেটা। তাহলে আমরা ইন্টারপ্রেস করব। তাহলে এই এত করে 2,72,00,000 টাকার মধ্যে আমাদের 50% কাজ হয়েছে এবং 50% আমাদের রিমেইনিং অবস্থায় আছে, এবং আমাদের ওয়ার্ক ইন হ্যান্ড হিসেবে আছে হচ্ছে 1,36,00,000 টাকা। এই 1,36,00,000 টাকা কিন্তু কন্ট্রাক্টরেরও ডিউ আছে। যখন আমরা টেন্ডার ক্যাপাসিটি হিসেব করব তখন কিন্তু এই ওয়ার্ক ইন হ্যান্ডটা বাদ চলে যাবে। তাহলে আমরা এভাবে প্রত্যেকটাকে একটা প্রোগ্রেস ধরে নিই, যে সাপোজ আমরা ইমেইলের মাধ্যমে চিঠি দিয়ে এই প্রোগ্রেসগুলো পেলাম। তাহলে আমরা সবগুলাতে এভাবে এখন প্রোগ্রেস দিলাম এবং এই প্রোগ্রেসগুলা আমরা কোথায় থেকে পেলাম? আমরা পেলাম হচ্ছে সেই দপ্তরে যোগাযোগ করে। কারণ যে টেন্ডারার যে প্রোগ্রেসটা দিবে সেটা আসলে সঠিক নাও হতে পারে, কারণ তিনি যখন টেন্ডার সাবমিট করবেন তখন অবশ্যই এইসবগুলা ক্যালকুলেশন করেন, এজন্য ওনার সুবিধা মতো উনি দিবেন। তো আমরা ওনারটা নিয়ে ক্যালকুলেশন করলাম বা কালেক্ট করলাম, করে এইভাবে আমরা প্রোগ্রেসগুলাকে বসায় দিলাম। তাহলে এখন আমরা কি করব? সবগুলা রিমেইনিং প্রোগ্রেস কত সেটা দেখব। তাহলে দেখতে গেলে আমরা এভাবে এক্সেল ফাইলে জাস্ট টান দিয়ে দিব, কারণ আমাদের সবগুলাতে দেখেন এখানে সূত্র করা আছে যে 100% মাইনাস এই 15 নাম্বার কলামটা। তাহলে 100 থেকে এই 15 মাইনাস কলামটা বাদ যাবে। তাহলে এভাবে আমরা নিলাম এবং এখন আমাদের ওয়ার্ক ইন হ্যান্ড কতটুকু থাকবে? ওয়ার্ক ইন হ্যান্ডের জন্য আমরা এভাবে ধরে টান দিয়ে দিব। তাহলে আমাদের টোটাল ওয়ার্ক ইন হ্যান্ড আমরা কিন্তু পেয়ে গেলাম। আমরা এগুলা হোয়াইট থেকে রিমুভ করি। তাহলে এই প্রত্যেকটাতে কিন্তু আমরা এখন কি পরিমাণ তার অনগোয়িং কাজ আছে, কত পার্সেন্ট শেয়ারিং, এবং এই শেয়ারিং এর ক্ষেত্রে অবশ্যই সেখানে এই পার্সেন্টেজটাও গুণন করে দিতে হবে। এটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট করে দিলাম। ইকুয়াল এটা ইনটু প্রোগ্রেস ইনটু শেয়ারিং। তার মানে আমাদের যদি এখন জয়েন্ট ভেঞ্চারে কাজ হয়, 3 জন যদি জয়েন্ট ভেঞ্চার করে বা তার শেয়ার যদি 10% হয়, আমরা তো তাকে 100% লিখতে পারবো না। এই জন্য সূত্র হবে হচ্ছে কন্ট্রাক্ট প্রাইস
ইনটু রিমেইনিং প্রোগ্রেস ইনটু শেয়ারিং। তাহলে এবার আমরা এন্টারে প্রেস করব। তাহলে এবার আমরা যদি এক্সেল ফাইলে সূত্র ধরে টান দিই, তাহলে আমাদের টোটাল যে রিমেইনিংটা তার ওয়ার্ক ইন হ্যান্ড সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন এখানে আমরা যোগ করে রাখছি, যোগ করছি। দেখেন এখানে আমাদের এক্সেল ফাইলের যে অটো সামেশন দেওয়া আছে সেখানে আমরা সাম করছি। তাহলে সাম করছি এবং তাকে এত দ্বারা ভাগ করছি, তার মানে আমরা এটা কোটিতে লাখে নিয়ে আসছি। একের পরে 5 শূন্য দ্বারা ভাগ করছি, মানে সেটা লাখ হয়ে গেছে। এখানে আমাদের টোটাল ফিগার দেওয়া আছে এবং এটা আমাদের লাখে আসছে। তার মানে 24,68,00,000 এত টাকা আমাদের সে ওয়ার্ক ইন হ্যান্ড, এখনো তার কাজ করতে হবে, তার মানে সে ডিউ আছে। তাহলে এবার আমরা যেটা XYZ শীট ছিল সেখানে যাই, এর নিচে আসি। নিচের এই অংশটাতে দেখেন এখানে আছে যে ওয়ার্ক ইন হ্যান্ড। ওয়ার্ক ইন হ্যান্ড কিন্তু সে অটোমেটিক নিচে, কারণ আমরা যদি এখানে ক্লিক করি, এখন এখানে দেখেন যে অনগোয়িং H20, এটা আলটিমেট ওখান থেকে নিয়ে আসছে। এটা আমরা এক্সেল ফাইলে এভাবেই সিলেক্ট করে রাখছি যে এটা অটোমেটিক নিয়ে নিবে। তাহলে নিচে এখন টেন্ডার ক্যাপাসিটি, টেন্ডার ক্যাপাসিটিতে আমরা দেখব যে এটা আমরা যে সূত্র জানি যে টেন্ডার ক্যাপাসিটির সূত্র হচ্ছে A ইন্টু N ইন্টু 1.5 মাইনাস বি। এখানে এ হলো বিগত 5 বছরের ম্যাক্সিমাম কাজ কত করছে সে, বি হচ্ছে এন হচ্ছে আমাদের যে কন্ট্রাক্ট প্রাইস বা কন্ট্রাক্টের কাজ সেটা করতে কত বছর টাইম লাগবে সেটা, নাম্বার অফ ইয়ার্স। যদি 1 বছরের কম হয়, যদি 10 মাস কাজ হয়, 5 মাস কাজ হয়, তারপরেও এন এর ভ্যালু মিনিমাম 1। এরপরে বি হচ্ছে তার অনগোয়িং ওয়ার্কস, অনগোয়িং ওয়ার্কস কতটুকু সেটা। এখানে আমরা এভাবেই এক্সেল ফাইলে সূত্র করে রাখছি যে এখানে 1.5 আমাদের ফ্যাক্টর, এন হচ্ছে 1, তার মানে আমাদের কাজ করতে 1 বছর টাইম লাগবে। এরপরে দেখেন এখানে আমরা এইভাবে বের করছি যে ম্যাক্স এফ এত থেকে এত, তার মানে এই এত থেকে এতর মধ্যে এফ থেকে জি অর্থাৎ এফ 84 থেকে জে 84 এই রো এর মধ্যে যেটা ম্যাক্সিমাম এক্সেল ফাইল সেটা কিন্তু চুজ করে নিবে। তাহলে সে অটো চুজ করবে এবং মাইনাস সি 86 মানে হচ্ছে আমাদের এই যে এইটা সি 86 সে অটোমেটিক নিয়ে নিবে। ফলে আমরা এখান থেকে পাচ্ছি কি, যে পাচ্ছি ওয়ার্ক ইন হ্যান্ড পাচ্ছি, টেন্ডার ক্যাপাসিটি পাচ্ছি, টোটাল টার্নওভার ইন লাস্ট 5 ইয়ার্স। এইটা মানে হচ্ছে এই 5টার যোগফল, যে বিগত 5 বছরে তার কত টাকা টার্নওভার, তার মানে পেমেন্ট রিসিভড হয়েছে। এরপরে আমরা পাবো যে অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার। অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন মানে এই সামেশনটাকে, বিগত 5 বছরের সামেশনটাকে 5 দিয়ে আমরা ভাগ করে দিব, তার মানে প্রতি বছরে অ্যাভারেজে কত টার্নওভার হয়েছে সেটা। এখান থেকে আমরা সিমিলার ওয়ার্ক দেখব না, সিমিলার ওয়ার্ক আমরা পরে দেখব। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা এর ক্ষেত্রে অ্যানালাইসিস করব। আমরা একটা দেখলাম XYZ এর ক্ষেত্রে দেখলাম, এখন আমরা এটাকে ক্লোজ করে দিই, অবশ্যই সেভ করে ক্লোজ করব। তাহলে সেভ করে আমরা ক্লোজ করে দিলাম। এখানে আমরা শুধু XYZ একটার কাজ করছি। এরপরে আমরা যদি হচ্ছে বি কনস্ট্রাকশনের কাজ করি, এভাবে আমরা ওপেন করব এবং ওপেন করে প্রত্যেকটাই আমরা এভাবে লিখব। লিখলে দেখেন এখানে টেন্ডার ক্যাপাসিটি, তারপর টার্নওভার, এরকম সবকিছু আমরা এখান থেকে পেয়ে যাব জাস্ট আগের মতোই। এটা হচ্ছে অনগোয়িং ওয়ার্ক, এভাবে হিসেবের সুবিধার্থে এখানে আমি দিয়ে রাখছি। আশা করি আপনারা এ পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এভাবে আমরা সকলগুলা এই যে 6টা যতজন টেন্ডারার থাকবে সবারই ক্যালকুলেশন সম্পূর্ণ করব। তাহলে এ পর্যন্ত আমাদের শেষ। এবার আমরা মেইন যাব হচ্ছে ইভালুয়েশন সামারিতে, অর্থাৎ ইভালুয়েশন রিপোর্ট, যেটাকে আমরা বলি হচ্ছে সামারি, ইভালুয়েশন সামারি বা ইভালুয়েশন রিপোর্ট। তাহলে ইভালুয়েশন রিপোর্টের প্রথমেই আমাদের থাকবে হচ্ছে নেম অফ ওয়ার্কস। এখানে আমাদের যে কাজের নামটা ব্যবহার করছিলাম সেটা, এবং এখানে আমাদের প্যাকেজ নাম্বার লিখতে হবে, আর প্যাকেজ নাম্বারের সাথে অবশ্যই ই টেন্ডার আইডিটা লিখতে হবে। কোন টেন্ডার আইডি? আমাদের টেন্ডার আইডি ছিল হচ্ছে 575739। আর এখানে হচ্ছে এস্টিমেটেড কস্ট কত সেটা লিখতে হবে। আমাদের এস্টিমেটেড কস্ট এই টেন্ডারের ক্ষেত্রে ছিল হচ্ছে 19,06,16,208.00 টাকা। তাহলে এস্টিমেট কস্ট আমরা তো এটা লিখতে পারবো, এবং এই এস্টিমেট কস্ট আমরা কিন্তু টট 2 তে থেকে নেব।
এরপরে ডেট অফ পাবলিকেশন ইন নিউজ পেপার। ডেট অফ পাবলিকেশন ইন নিউজ পেপার এটা আসলে টর 1 বা টর 2 কোথাও থাকবে না। এটা আমরা কোন পত্রিকাতে পাবলিশ করব সেইটার ভিত্তিতে আমাদের নোট করে রাখতে হবে এবং আমরা ওইটা এখানে লিখব। তাহলে আমরা এই টেন্ডারটা পাবলিশ করছিলাম হচ্ছে প্রথম আলো পত্রিকাতে 27 নভেম্বরে, ডেইলি স্টার পত্রিকাতে 27 নভেম্বরে, মুসলিমের কণ্ঠ পত্রিকাতে 27 নভেম্বরে। তার মানে আমাদের পিপিআর 2008 অনুযায়ী টেন্ডার যে কোনো দুইটি পত্রিকাতে, একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকাতে পাবলিশ করতে হবে। আর যদি আমাদের টেন্ডার অ্যামাউন্ট 50 লাখ টাকার বেশি হয়, টেন্ডার অ্যামাউন্ট যদি 50 লাখ টাকার বেশি হয় তাহলে অবশ্যই সেটা একটা স্থানীয় পত্রিকাতে দিতে হবে। তাইলে এই মজলুমের কণ্ঠ হচ্ছে আমাদের স্থানীয় একটা পত্রিকা, যেহেতু আমাদের এস্টিমেটেড কস্ট হচ্ছে 50 লাখ টাকার বেশি, এজন্য আমরা একটা স্থানীয় পত্রিকাতেও ইউজ করছি। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু পিপিআর 2008। এরপরে আমরা দেখব যে টেন্ডার ডেট অ্যান্ড টাইম। এরপরে আছে ইনফরমেশন অফ টেন্ডার ডকুমেন্ট। এরপরে আমরা দেখব যে কত পার্সেন্ট লেস দিছে সেটা, তার মানে টেন্ডারার্স ডিটেলস অ্যান্ড কোটেড রেট। আমরা কিছুক্ষণ আগে একটা এক্সেল ফাইলে এটা আমরা ক্যালকুলেশন করছি যে এখানে হচ্ছে 10% লেস দেওয়া আছে। এখানে আমাদের টেন্ডারারের নাম দেওয়া আছে, এখানে এস্টিমেট কস্ট দেওয়া আছে, এখানে কোটেড প্রাইস উইথ ডিসকাউন্ট, ডিসকাউন্ট দেওয়ার পরে প্রাইস কত। তাহলে যার লেস যত কম হবে তার র্যাঙ্কিং 1 হবে। এখন আমাদের এখানে সবার লেস যেহেতু 10%, এজন্য কিন্তু সবারই র্যাঙ্কিং 1, তার মানে লোয়েস্ট 1, L1, এরকম ভাবে এটাকে প্রকাশ করা হয়। এখন এই 6 নাম্বার স্টেপে এসেই আমরা কন্ট্রাক্টরদের চাইলে বাদ দিতে পারবো। যদি তার এখানে 10% কম বা বেশি হয়ে যায় তাকে বাদ দিব এবং 6 নাম্বার স্টেপের উপরে তাকে আর ক্যালকুলেশনই করব না। এই জন্য আমাদের একটা নোট লিখতে হয়, সেটা হচ্ছে ওভারঅল অবজারভেশন। Total 6 bidders participated in bidding process. All the 6 no's of bidders quote their bidding price less than 10% from the approved official estimate. এখন যদি কেউ গ্রেটার করে দিত বা কেউ যদি মোর দ্যান 10% লেস করত তাহলে তাকে আমরা বাদ দিয়ে দিতাম। Therefore, all the 6 no's of bidders stood first place as per their quoted price. Quoted price অনুযায়ী তাদের সবারই র্যাঙ্কিং হচ্ছে 1, কাউকে আমরা সেকেন্ড বা থার্ডে নিয়ে আসতে পারবো না। এখন এই পেজে হচ্ছে আমাদের মেম্বারের, টেক মেম্বারের স্বাক্ষর লাগবে, মেম্বার সেক্রেটারি স্বাক্ষর লাগবে এবং টেক চেয়ারপারসনের স্বাক্ষর লাগবে। এরপরে আমরা যেটা প্রিলিমিনারি ইভালুয়েশন করব, তার মানে টেন্ডাররা তাদের যাবতীয় ডকুমেন্ট সাবমিট করছে কিনা। এখন এখানে 1 নম্বরে আমরা যে কোম্পানি দেখলাম এ লিমিটেড, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স সাবমিট করছে, ইয়েস সাবমিটেড। তার টিন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সাবমিট করছে, ইয়েস সাবমিটেড। এবার সে ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স সাবমিট করছে, ইয়েস সাবমিটেড। এনআইডি ন্যাশনাল আইডেন্টিটি কার্ড সাবমিট করছে, সাবমিটেড। অথরাইজেশন লেটার সাবমিট করছে, ইয়েস সাবমিটেড। তার মানে এখানে আমরা দেখবো যে কন্ট্রাক্টরগুলা এই যাবতীয় ডকুমেন্টগুলা, ভ্যালিড ডকুমেন্টগুলা দিছে কিনা। যদি কেউ নট সাবমিটেড না হয় তাহলে তাকে আমরা ইরেসপন্সিভ করে দিব বা নন রেসপন্সিভ করে দিব। সেই ক্ষেত্রে তাকে নিয়েও আর আমরা ক্যালকুলেশন করব না। সচরাচর এগুলা সবাই কন্ট্রাক্টররা জমা দিয়েই থাকে। এরপরে আমরা যেটা মেইন কাজ সেটা আমরা শুরু করব, সেটা হচ্ছে লিকুইড অ্যাসেটের রিকোয়ারমেন্ট, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়াগুলো এখন দেখব। লিকুইড অ্যাসেট আমরা এই টেন্ডারের ক্ষেত্রে বলছিলাম যে রিকোয়ার অ্যামাউন্ট হতে হবে 11.5 ক্রোর, তার মানে 11,50,00,000। আর জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে যে লিড পার্টি হবে তাকে মিনিমাম 40% থাকতে হবে এবং তার টাকা হতে হবে হচ্ছে 4.6 ক্রোর। আর যে অন্যান্য পার্টি হতে হবে তাকে মিনিমাম হতে হবে হচ্ছে 25%, 2.875 ক্রোর। তাহলে এখন আমরা দেখব যে এই ক্রাইটেরিয়াটা এই টেন্ডারারগুলা ফুলফিল করে কিনা। আমরা 1 নাম্বার টেন্ডারারকে দেখলাম এ লিমিটেড, সেটা হচ্ছে টেন্ডারার প্রোভাইড হচ্ছে 11.5 ক্রোর, এটা আছে এবং ব্যাংক কত
এনআরবি ব্যাংক কর্পোরেট হেড অফিস গুলশানের এনআরবি ব্যাংক থেকে সে এত পরিমাণ একটা ব্যাংকের গ্যারান্টি নিছে। লিকুইড অ্যাসেট কিন্তু তার ক্যাশ টাকা যে থাকতে হবে এমন না, আসলে এই 11.5 crore কারোর ক্যাশ টাকা থাকাটাও অসম্ভব, চিন্তা করাই যায় না। এজন্য এই ক্যাশ টাকা না দিয়ে লিকুইড অ্যাসেট ইন দ্য ফর্ম অফ ব্যাংক ডকুমেন্ট বা ব্যাংক গ্যারান্টি অর্থাৎ এটা যদি কন্ট্রাক্টর ব্যাংকের একটা কাগজ দিবে, জাস্ট যদি কন্ট্রাক্টর কাজ পায় তাহলে ব্যাংক তাকে 11.5 crore টাকা দিতে বাধ্য থাকিবে। অবশ্যই এই ব্যাংকের কাগজটাকে ভেরিফাই করতে হবে, অন্যথায় কাজ কিন্তু উঠবে না। তাহলে এখন এখানে বি কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডেরও আছে হচ্ছে 11.5 crore, এটা হচ্ছে ইউসিবি থেকে নেওয়া ধানমন্ডি ব্রাঞ্চ। এরপরে আছে হচ্ছে সিমিলার ওয়ার্ক রিকোয়ার অ্যামাউন্ট আমাদের লাগবে হচ্ছে 9.5 crore। সিমিলার ওয়ার্কে সচরাচর চাই হচ্ছে 50 থেকে 70% তার যে এস্টিমেটেড কস্ট। এখন এই সিমিলার ওয়ার্কের ক্ষেত্রে এর আছে হচ্ছে 27.49 crore, তারপর বি কনস্ট্রাকশনের আছে 11.95 crore। এরকম সবারই দেখতেছি আমরা বেশি আছে। এখান থেকে আমরা আমাদের ক্রাইটেরিয়া সবাই ফুলফিল করে, তো এখানে সে জয়েন্ট ভেঞ্চারে কাজ করলে এটা অংশ থাকবে। তাহলে এই 9 নম্বরে সিমিলার নেচার অফ ওয়ার্কস এখানেও বাদ দেওয়ার কোনো স্কোপ আমরা পেলাম না, এখানেও আমাদের তো সবাইকেই রাখতে হলো। এবং এই পেজে আমাদের হচ্ছে মেম্বার সেক্রেটারি, টেক মেম্বার, তারপর টেক মেম্বার সেক্রেটারি এবং টেক চেয়ারপারসন এদের স্বাক্ষর লাগবে। আমরা তার পরের স্টেপ দেখি। এবার লাগবে হচ্ছে আমাদের টার্ন ওভারের ক্ষেত্রে রিকোয়ার্ড অ্যামাউন্ট টাকা 19 crore এবং লিড পার্টনারের ক্ষেত্রে থাকবে মিনিমাম 40% এবং সেকেন্ড পার্টি বা অন্যান্য পার্টির ক্ষেত্রে থাকবে 25%। এই যে কনস্ট্রাকশন টার্নওভারটাও কিন্তু আমরা ক্যালকুলেশন করে নিব। তাহলে এভাবে আমরা টোটালটা হিসাব করে নিলাম, যে হিসাব করে আমরা দেখলাম যে এর টোটাল সার্টিফিকেট দিছে এত, টোটাল টার্নওভার হয়েছে এত, এরপরে অ্যানুয়াল এভারেজ কনস্ট্রাকশন টার্নওভার এত। আমরা কিন্তু এটা জাস্ট এক্সেল ফাইলে হিসাব করে আসছি। যেমন আমরা যদি দেখি, এই যে আমরা কিন্তু এখান থেকে হিসাব করে আসছি যে ওয়ার্ক ইন হ্যান্ড কত, টেন্ডার ক্যাপাসিটি, এই যে টোটাল টার্নওভার ইন লাস্ট 5 ইয়ার্সে তার টার্ন ওভার কত সেটা কিন্তু আমরা এখান থেকে দেখলাম। এরপরে দেখলাম যে অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার এর ক্ষেত্রে হচ্ছে 6685.15। তাহলে আমরা দেখি XYZ এর ক্ষেত্রে এই যে এটা আসলে টোটাল যেটা সবগুলা যোগ করে আমরা এখান থেকে লিখলাম। তাহলে এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ওই এক্সেল ফাইল থেকে এখানে লিখবো, এবং যদি জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে অবশ্যই আলাদা আলাদা টার্নওভার এবং আলাদা আলাদা যে সার্টিফিকেট সেগুলো আমরা হিসাব করব। রিমার্ক এটা ফুলফিল করছে আমাদের কন্ডিশন, হ্যাঁ আমাদের কন্ডিশন ফুলফিল করছে। তাহলে 10 নম্বর স্টেপে টার্নওভার ক্যালকুলেশনে এসেও আমরা কাউকেই বাদ দিতে পারলাম না, সবাই পাস। তো কাজেই সবাইকে নিয়ে আমরা পরের নেক্সট স্টেপে আগাবো। নেক্সট স্টেপ আছে হচ্ছে টেন্ডার ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট। টেন্ডার ক্যাপাসিটি আমরা ক্যালকুলেশন করব এখন যে কার কত। তাহলে এখানে আমাদের যে টেন্ডারার নেম গুলান আছে সেটা তো থাকবে, টেন্ডারার নেম, টেন্ডার ক্যাপাসিটি এই সূত্র দ্বারা হিসাব করলাম যে আমাদের টেন্ডার ক্যাপাসিটি প্রয়োজন হবে হচ্ছে 10 crore। তো আমাদের এখানে সকল বিডারই 10 crore-এর অনেক উপরে আছে, তো আমাদের এটা সবাই ফুলফিল। তাহলে টেন্ডার ক্যাপাসিটিতেও সকল কন্ট্রাক্টরই কিন্তু পাস করে গেল, সবাই এখানে ওকে। আচ্ছা, এরপরে আমরা তাহলে নেক্সটে যাব হচ্ছে ফাইন্যান্সিয়াল র্যাঙ্কিং। 12 নাম্বার স্টেপে আসবো হচ্ছে ফাইন্যান্সিয়াল র্যাঙ্কিং। ফাইন্যান্সিয়াল র্যাঙ্কিংটা আমরা হচ্ছে এক্সেল ফাইলে আগেই করে আসছি যে এটা হচ্ছে কত পার্সেন্ট লেস দিছে এবং লোয়েস্ট রেট লেস কে দিছে সে। এখন সাপোজ এখানে একজন লেস দিচ্ছে হচ্ছে 10% আর সবাই হচ্ছে 9.99, 9.8, 9.6, 9.5 এরকম যদি লেস দেয়, তাহলে এই যে এক নাম্বার যে 10% লেস দিছে তাকেই কিন্তু আমরা কাজটা দিয়ে দিব, সেই এলিজেবল হবে। তো এই টেন্ডারের ক্ষেত্রে দেখেন সবাই 10% লেস এবং সবারই র্যাঙ্কিং কিন্তু 1। তো কাজেই আমরা কাউকেই কিন্তু কাজ দিতে পারতেছি না, কারণ
টেন্ডারের এই পর্যন্ত সবাই কিন্তু সমান সমান। তো কাকে আমরা কাজ দিব এটা কিভাবে দেখব, তো আমরা এটা আস্তে আস্তে দেখব। তো এখন এখানে আমাদের টেক মেম্বার, তারপরে টেক মেম্বার সেক্রেটারি এবং টেক চেয়ারপারসনের স্বাক্ষর লাগবে এই পেজে। এরপরে আমরা যেহেতু এখন কাজ দিতে পারতেছি না, এই জন্য আমাদের একটা অভিনব পদ্ধতি হচ্ছে পাস্ট পারফরমেন্স ইভালুয়েশন অ্যান্ড রেটিং ম্যাট্রিক্স ফর ডিফারেন্ট আসপেক্টস। রেটিং ম্যাট্রিক্স করার জন্য আমাদের টোটাল স্কোর থাকে হচ্ছে 300। এখন এই 6 জন টেন্ডারের মধ্যে 300-র মধ্যে যে যত নাম্বার পাবে প্রথম হবে তাকে আমরা কাজের জন্য সিলেক্ট করব। তাহলে প্রথমে দেখি যে আমাদের 1 নাম্বার সিরিয়াসে হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ার্কস। টোটাল নাম্বার অফ ওয়ার্কস কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ সে বিগত কত কাজ করছে এবং উইদিন অনলি পিইস অর্গানাইজেশন। পিইস অর্গানাইজেশন মানে সাপোজ যদি আরএইচডি হয়, রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট হয়, তাহলে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের ঢাকা অফিস, চট্টগ্রামের অফিস, এই টোটাল রোডস অ্যান্ড হাইওয়ের আন্ডারেই। আর যদি পানি উন্নয়ন বোর্ড হয় তাহলে টাঙ্গাইল অফিস, তারপর হচ্ছে রংপুর অফিস, তারপরে পটুয়াখালী অফিস, টোটাল পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে। পিইস অর্গানাইজেশন তার মানে প্রকিউরিং এন্টিটির অর্গানাইজেশন কোনটা সেটার উপরে ডিপেন্ড করবে 5 বছরে। এর ক্ষেত্রে হচ্ছে টোটাল পয়েন্ট হচ্ছে 140। এবং আমরা এই টোটাল নাম্বার অফ ওয়ার্কস সাকসেসফুলি কমপ্লিটেড এর জন্য আমরা কিভাবে স্কোর ক্যালকুলেশন করব? স্কোর ইকুয়াল টু নাম্বার অফ কমপ্লিটেড কন্ট্রাক্টস অফ দ্য টেন্ডারার। টেন্ডারারের কতগুলা নাম্বার অফ কন্ট্রাক্ট সাবমিট করছে ইনটু 140, তাকে আমরা 140 দ্বারা গুণন করব এবং ডিভাইডেড বাই হাইয়েস্ট নাম্বার অফ কমপ্লিটেড কন্ট্রাক্টস অ্যামং দ্য টেন্ডারার্স। তার মানে এখানে আমরা যেটা দেখতেছি যে আমাদের এখানে টেন্ডার দিচ্ছে হচ্ছে 6 জন, তাহলে এই যে টেন্ডার হচ্ছে টেন্ডার সাবমিট করছে 20টা, টোটাল কাজ কমপ্লিট করছে। তাহলে এই 20 গুণন 140 ডিভাইডেড বাই এই 6 জনের মধ্যে আমি ধরলাম যে সবচেয়ে বেশি ওয়ার্ক কমপ্লিট করছে হচ্ছে 40টা, কাজে 20 গুণন 140 ডিভাইডেড বাই 40, এটা হলো তার স্কোর 1। এই জন্যই আপনারা হয়তো খেয়াল করে দেখবেন অনেক বড় বড় কন্ট্রাক্টররা শুধুমাত্র আরএফ কেউ করতে চায় বা ডিপিএম করতে চায়, তার মানে হচ্ছে এই কাজগুলা পাওয়া সহজ, কিন্তু এখানে সার্টিফিকেটের সংখ্যা বাড়াবে। আর সার্টিফিকেটের সংখ্যার ইফেক্টই কিন্তু সবচেয়ে বড় 140। এরপরে 2 নাম্বার হচ্ছে ভ্যালু অফ ওয়ার্কস কন্ট্রাক্ট সাকসেসফুলি কমপ্লিটেড উইদিন অনলি পিইস অর্গানাইজেশন ডিউরিং লাস্ট 5 ইয়ার্স। 1 নাম্বার ছিল হচ্ছে নাম্বার অফ ওয়ার্কস কমপ্লিটেড সাকসেসফুলি, 2 নাম্বার হচ্ছে ভ্যালু অফ ওয়ার্কস কমপ্লিটেড সাকসেসফুলি উইদিন পিইস অর্গানাইজেশন, এটাও হতে হবে। এর জন্য মার্ক পাবো হচ্ছে 100। তাহলে 100-র মধ্যে কত পাবে? ভ্যালু অফ কমপ্লিটেড কন্ট্রাক্টস অফ দ্য টেন্ডারার ইনটু 100 ডিভাইডেড বাই হাইস্ট ভ্যালু কত। আগেটা যেমন ছিল হাইস্ট নাম্বার কত ছিল, এবার হচ্ছে হাইস্ট ভ্যালু কত, তাহলে আমরা স্কোর 2 পাবো। এরপরে 3 নাম্বার হচ্ছে ভ্যালু অফ অনগোয়িং ওয়ার্কস, তার কতটা কাজ বর্তমানে চলমান আছে, এবং এটা হতে হবে আন্ডার অল পিইস অর্গানাইজেশন। এটা সারা বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডে যত পির যত অফিসেই হোক না কেন, অনগোয়িং ওয়ার্কস সবটাই কাউন্ট করতে হবে, এবং এটা হবে মার্ক হচ্ছে 60। তাহলে অনগোয়িং ওয়ার্কের ক্ষেত্রে আমরা কত নিব? যে স্কোর 3 ভ্যালু অফ অনগোয়িং কন্ট্রাক্টস অ্যান্ড কারেন্ট কমিটমেন্টস অফ দ্য টেন্ডারার ইনটু স্কোরটা 60 ডিভাইডেড বাই হাইস্ট ভ্যালু অফ অনগোয়িং কন্ট্রাক্টস অ্যান্ড কারেন্ট কমিটমেন্টস অ্যামং দ্য টেন্ডারার্স। তাহলে এভাবে আমরা 3টা স্কোর পেয়ে যাব। এখন আমাদের টোটাল স্কোর হবে হচ্ছে স্কোর 1, স্কোর 2, স্কোর 3। এখন যদি কোনো কন্ট্রাক্টর জয়েন্ট ভেঞ্চারে থাকে তাহলে তার এই কন্ট্রাক্টের ক্ষেত্রে যত পার্সেন্ট শেয়ার আছে সেই শেয়ারের পার্সেন্টেজ দ্বারা গুণন হবে। যে সাপোজ মিস্টার এর ক্ষেত্রে এই টেন্ডারের ক্ষেত্রে সে জয়েন্ট ভেঞ্চার করছে, তার 20% শেয়ার, এই 140 গুণন 20% বা 0.2, এইভাবেই সবকিছু হিসাব করতে হবে। যদি তার এই জয়েন্ট ভেঞ্চারের পার্সেন্টেজ কনসিডার করা না হয় তাহলে সে কিন্তু জাস্ট জয়েন্ট ভেঞ্চার করবে আর সে কাজ পেয়ে যাবে। এভাবে আমরা টোটাল স্কোর এখন হচ্ছে ক্যালকুলেশন করব। আশা করি কিভাবে রেটিং ম্যাট্রিক্স করতে হয় আপনারা সবাই শিখছেন। এরপরে এখানে আমরা জাস্ট এটাই লিখছি যে এই পর্যন্ত ফাইন্যান্সিয়াল র্যাঙ্কিং পর্যন্ত সবাই সমান আছে, এই জন্য 13তে পাস্ট পারফরমেন্স ইভালুয়েশন আর রেটিং ম্যাট্রিক্স দরকার, এবং এই রেটিং ম্যাট্রিক্সটা হচ্ছে এই। তার মানে আমাদের এ যে লিমিটেড আছে, অর্থাৎ নাম্বার নেম অফ দ্য কন্ট্রাক্টরের এ তে আছে
সেটা হচ্ছে এ লিমিটেড। এ লিমিটেড নাম্বার অফ কমপ্লিটেড কন্ট্রাক্টস আছে হচ্ছে 9টা। তাহলে স্কোর অফ ভ্যালু কত, এবং এখানে ম্যাক্সিমাম দেখেন টোটাল কিন্তু আছে হচ্ছে 124টা। টোটাল যে কাজ করছে সেটা হচ্ছে 124। তাইলে 9 গুণন 140 ডিভাইডেড বাই 140, 124.90 সমান সমান দেখেন আসবে হচ্ছে 10.088। ফলে আমাদের একটা হলো। এরপরে ভ্যালু অফ কমপ্লিটেড কন্ট্রাক্টস, সে এই 9টাতে কমপ্লিট 9টা কাজ করে যে টাকা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে লাখ টাকাতে আছে, তার মানে হচ্ছে 145,99,62,হাজার। তাহলে টোটাল কত আছে? টোটাল আমরা দেখতে পাচ্ছি যে এটাই টোটাল। তাহলে এটাকে আমরা যদি 100 গুণন এটা ডিভাইডেড বাই এটা, কারণ এটা হচ্ছে হাইস্ট, তাহলে সমান আমাদের 100 পাবো আমরা। এবার ভ্যালু অফ অনগোয়িং ওয়ার্কস, এর কোনো অনগোয়িং ওয়ার্কস নাই, 0, ফলে আমাদের স্কোর 0। এরপরে আমরা যদি লাস্টেরটা দেখি, তাহলে লাস্টেরটার ক্ষেত্রে আমাদের হবে 124.94, এতটা কন্ট্রাক্টস কমপ্লিট করছে। তাহলে এখন এই কমপ্লিট করার ক্ষেত্রে ফ্র্যাকশন দেওয়ার মানে কি? ফ্র্যাকশন দেওয়ার মানে হচ্ছে ওই ক্ষেত্রে তার শেয়ার ছিল কতটুকু, এটাও কনসিডার করা আছে যে তাকে টোটাল। এখন এখানে হয়তো অনেকের প্রশ্ন থাকে যে এক্সপিরিয়েন্স কখনো শেয়ার করা যায় না, কিন্তু ইজিবিতে আসলে এভাবে শেয়ার করে। তাহলে আমরা সেম সূত্র বসিয়ে এভাবে তার করলাম 140, কারণ হচ্ছে 124.90 গুণন 140 যে আমাদের পয়েন্টটা ডিভাইডেড বাই হাইস্ট, হাইস্ট হচ্ছে 124.90, ফলে আমাদের 140ই হবে। এরপরে ভ্যালু অফ কন্ট্রাক্টস, তারপর এত, এবং অনগোয়িং ওয়ার্কের ভ্যালু হচ্ছে এত। এখন আমাদের স্কোর কত? তাহলে এই 3টা স্কোর আমরা যোগ করে দেখলাম যে এ লিমিটেডের হচ্ছে 110.088, বি কনস্ট্রাকশনের 17.828, তারপরে পিআরএস জয়েন্ট ভেঞ্চারের হচ্ছে 10.711, তারপরে সিডি লিমিটেডের হচ্ছে 85.416, তারপরে এম এন জয়েন্ট ভেঞ্চারের 122.692, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড এর স্কোর হচ্ছে 247.038। তার মানে এ পর্যন্ত, তার উপরে পারফরমেন্স ম্যাট্রিক্সের আগে ফাইন্যান্সিয়াল র্যাঙ্কিং পর্যন্ত আমাদের সবাই কিন্তু সমান ছিল। এবার আমরা যখন রেটিং ম্যাট্রিক্স করলাম তখন দেখেন অলরেডি কিন্তু স্কোরের ভেরিয়েশন আসছে। তো আমাদের এখানে সর্বোচ্চ স্কোর ধারী হচ্ছে এক্স ওয়াই জেড জয়েন্ট ভেঞ্চার। আমরা আসলে কাজের জন্য তাকেই মনোনীত করব। তাহলে আমরা এখন এইভাবে একটা বিষয় লিখব যে ফ্রম দ্য অ্যাভাব টেবল অফ স্কোরিং ক্যালকুলেশন টোটাল স্কোর ফ্রম কলাম 8 XYZ গট দ্য হাইস্ট স্কোর 247.038 পয়েন্টস আউট অফ 300 মধ্যে সে এত পাইছে। Therefore, among the 6 bidders which were quoted same total price for the work to be executed, XYZ is joint venture address, এরপরে তার অ্যাড্রেস লিখতে হবে যে সে কোথায় থাকে। সাপোজ সে আগারগাঁও থাকে, এত নম্বর বাড়ি, আগারগাঁও, ঢাকা 1215, is the most competent to award for the execution of the work named as emergency temporary protective works to protect flood control embankment from erosion of Pungli River from kilometer 39.50 to kilometer 39.650 equal to 150 মিটার। আন্ডার অফিস নেম লিখতে হবে, তারপর হচ্ছে বিডব্লিউডিবি বা যে অফিস থাকবে সেটা, ডিউরিং দ্য ইয়ার 2021-22, তারপরে প্যাকেজ নাম্বার ই টেন্ডার। তার মানে যে কথাটা আমরা আগে বললাম সেটাই কিন্তু এখানে লিখে দিলাম। এরপরে এখানে আমাদের টেক মেম্বার, তারপর হচ্ছে টেক মেম্বার সেক্রেটারি এবং টেক চেয়ারপারসনের স্বাক্ষর লাগবে। তাহলে আমরা আমাদের কাকে কাজ দিব, কে হাইস্ট, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন তাকে আমরা নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দিয়ে দিব। নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ডে নাম্বার 14 স্টেপে অ্যাওয়ার্ড, এটা আমরা এখন লিখব অ্যাজ পার দ্য স্কোর ক্যালকুলেটিং টেবল অ্যাজ মেনশনড অ্যাভাব, Take finally decided to recommend for the award of contract to XYZ joint venture with a contract price BDT, এটা হচ্ছে তার কোটেড প্রাইস উইথ ডিসকাউন্ট, ডিসকাউন্ট দিয়ে সে কত টাকার টেন্ডারে কাজ করতে পারবে অনলি। তাহলে আমরা এখানে তাকে অ্যাওয়ার্ড দিলাম এবং বললাম যে টেক ফাইনালি ডিসাইডেড টু রিকমেন্ড, এটা আসলে পিই দিবে না, এটা হচ্ছে টেন্ডার ইভালুয়েশন কমিটি রিকমেন্ড করবে। রিকমেন্ড করে কাকে দিবে? যিনি হচ্ছে
টেন্ডার অ্যাপ্রুভ করবেন, অর্থাৎ এই কন্ট্রাক্ট যিনি অ্যাপ্রুভ করবেন সেই বরাবর এই টেক রিকমেন্ড করবে। এবার যিনি অ্যাপ্রুভার হবেন তিনি অ্যাপ্রুভার যদি আরো কিছু জাস্টিফাই করতে চান তো জাস্টিফাই করবেন, অন্যথায় তিনি জাস্ট একটা সিগনেচার করে দিয়ে এটাকে অ্যাপ্রুভ করে দিতে পারেন। ফলে আমাদের XYZ জয়েন্ট ভেঞ্চার এই 17,15,54,487.200 এত টাকার কাজ পেয়ে যাবে। তাহলে এ পর্যন্তই ছিল আমাদের একটা টেন্ডারের টোটাল ম্যানুয়াল অ্যানালাইসিস। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি আজকের লেকচার আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।